দেখেন, চোর যখন চুরি করে কিছু আলামত রেখে যায়। ওসমান হাদিকে যারা গুলি করলো কারা, তার কাছে বন্ধু বেশি এসেছিল এবং তারা ছাত্রলীগের রাজনীতি করত। ওসমান হাদি একজন ব্যক্তি, স্বতন্ত্র হিসেবে ঢাকা ৮ আসন থেকে তিনি নির্বাচন করার পরিকল্পনা নিচ্ছিলেন। এখন স্বাভাবিকভাবে নির্বাচন করতে গেলে তার এজেন্ট লাগবে, প্রচারণা করার জন্য ব্যক্তি লাগবে, লোকজন লাগবে। তো তিনি আসলে সবাইকে অ্যালাউ করছিলেন এবং তিনি এই বিষয়গুলোকে খুব স্বাভাবিকভাবে নিয়েছিলেন। এবং তিনি একজন প্রার্থী, তিনি রিকশায় চলছেন, বাইকে চলছেন, হেঁটে যাচ্ছেন, তিনি আসলে এগুলোকে খুব বেশি কেয়ার করছিলেন না। তিনি মনে করছিলেন যে গণ অভ্যুত্থানের পরে আসলে এইভাবে প্রকাশ্যে, তাও একদম বিজয়নগরের মতন জায়গায়, এখানে প্রকাশ্যে আসলে গুলি চালাবে এটা তিনি বিশ্বাস করেননি। কিন্তু আমার কাছে মনে হয় যে দীর্ঘ সময় ধরে ওসমান হাদির চলাফেরা, তিনি কিভাবে যান, জীবনটা কেমন, কোন জায়গায় কি করলে আসলে তাকে হত্যা করা যাবে, এগুলো আসলে আপনার একটা সাথে থেকে দীর্ঘ observe একটা করেছেন। প্ল্যান ছিল। এবং আমি মনে করি যে এই প্ল্যানের সাথে শুধুমাত্র বাংলাদেশের যারা ফ্যাসিবাদী শক্তি তারা জড়িত না, এর সাথে আন্তর্জাতিক একটি চক্র জড়িত। দেখেন, ওসমান হাদিকে গুলি চালালো, সাথে সাথে সেই ময়মনসিংহ চলে গেল, তাই না? হালুয়াঘাট সম্ভবত সেই সীমান্ত দিয়ে আপনার ভারতে প্রবেশ করলো। এবং বাংলাদেশের সমস্ত অপরাধীরা তারা কিভাবে ভারতে জায়গা পাচ্ছে? আমি শুনেছি যে এই সীমান্ত দিয়ে অসংখ্য আওয়ামী লীগের সন্ত্রাসীরা পালিয়েছে। তার মানে আওয়ামী লীগ কি, ভারত কি আসলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের জন্য এই জায়গাটা আসলে খুলে দিয়েছে যে তোমরা অপরাধ করবা এবং তোমাদের জন্য ভারতের এই সীমান্ত, এই জায়গাটা খোলা রয়েছে, তোমরা প্রবেশ করবা। দেখেন, এক্ষেত্রে অবশ্যই ভারতের একটা দায় আছে। দায়টা কি? শেখ হাসিনা নিজেই বলেছে ভারতকে যা দিয়েছে আজীবন মনে রাখবে। এবং ভারতের পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশে আমাদের একমাত্র বন্ধু আওয়ামী লীগ। তার মানে আমাদেরকে, বা আমরা যারা গণ অভ্যুত্থানের শক্তি, আমাদেরকে ভারত কোনোভাবেই মানতে পারছে না। যে কারণে বাংলাদেশে যে ধরনের অরাজকতা তৈরি হচ্ছে বা যে ধরনের ঘটনা ঘটছে, এই ঘটনার পিছনে ভারতের প্রত্যক্ষ এবং পরোক্ষ হাত রয়েছে, যেটি বাংলাদেশের জনগণ মনে করে। আমি অনেক জায়গায় আমি আলাপ আলোচনা করেছি, কথা বলেছি, অনেকে আমাকে বলে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং শেখ মুজিবুর রহমান, তাদের হত্যার পিছনে কোনো না কোনোভাবে আন্তর্জাতিক মহলের হাত রয়েছে। এবং কেউ কেউ সন্দেহ পোষণ করে যে এক্ষেত্রে ভারতের একটি মহলের হাত রয়েছে। মানে শেখ মুজিব যে সময় আর ভারতের কথা শোনা বন্ধ করে দিল, সেই সময় তাকে টার্গেট করলো। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্থানটা কিভাবে দেখেন? তিনি বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় হয়েছেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করার মধ্য দিয়ে, এবং বাংলাদেশের জাতীয়তাবাদের যে ধারণা, সেটা মানে সেই ধারণা জনগণের সামনে সেই বয়ানটা আনার মধ্য দিয়ে। এখন আমি সর্বশেষ বলি, দেখেন, এই যে ওসমান হাদিকে টার্গেট করে ভারতে পালিয়ে গেল, আজকে দেখলাম যমুনা টেলিভিশন সহ এখন আবার অন্যান্য গণমাধ্যম বলছে ওই এলাকার যারা আসলে চোরাই কারবারি বা মানব পাচার বা ভারতে যারা যায় তাদের পাচারের সাথে জড়িত, তথ্যপত্র বিশ্লেষণ করে তারা পেয়েছে যে এই দুজন আসলে পালিয়ে গেছে। এখন আমার কথা হলো, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং পুলিশ এতটাই দুর্বল যে তারা এখনো পর্যন্ত বলছে না তাদের কাছে তথ্য রয়েছে, পালিয়ে যায়নি। আমার কথা হলো, আপনারা গ্রেপ্তার কেন করতেছেন না? কেন কেন আপনারা গ্রেপ্তার করতে পারতেছেন না? এবং বাংলাদেশের এজেন্সি বলেন, বাংলাদেশের প্রশাসন বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস তার উপদেষ্টা পরিষদের সব থেকে বড় দুর্বলতা জানেন? এই 16 মাসে তারা ফ্যাসিবাদের মসনদ ভাঙতে পারে নাই। বাংলাদেশ থেকে শুধুমাত্র হাসিনা পালিয়েছে, তার কিছু দর্শকরা পালিয়েছে। 16 বছর ধরে সচিবালয়, পুলিশ, বিভিন্ন বাহিনী, দপ্তর সেক্টরে যে আওয়ামী ন্যারেটিভ তৈরি করার জন্য যে সকল ফ্যাসিস্টদের জন্ম হয়েছিল, আওয়ামী সুবিধাভোগীরা এবং যারা 14 সাল, 18 সাল, 24 সালে নির্বাচন করেছিল, ওই সকল আমলারা, কামলারা, কর্মকর্তারা, এদের বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই। তার মানে কি? তার মানে আজকে যে ধরনের ঘটনা ঘটছে, এর দায় স্বরাষ্ট্র উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের কেউ কোনোভাবে এড়াতে পারে না। আজকে ফেসবুকে দেখলাম যে একটি লিস্ট ছড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে আমার নামও রয়েছে 6 নম্বরে, যাদেরকে পরবর্তীতে টার্গেট করা হচ্ছে। এখন এই লিস্ট সঠিক বা বেঠিক হোক, কিন্তু আমি অ্যানালাইসিস করে দেখলাম যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে তাদেরকে টার্গেট করা হয়েছে। দ্বিতীয়ত, যারা তরুণ তাদেরকে টার্গেট করা হয়েছে, সিনিয়র কোনো পলিটিশিয়ানকে সেখানে টার্গেট করা হয়নি। দেখুন, ওসমান হাদিকে কেন এইভাবে গুলি করা হলো? আমি তার বড় ভাইয়ের সাথে কথা বলেছি এবং মেডিকেল বোর্ডের সাথে কথা বলে এসে তার বড় ভাই আমাকে যেটি জানিয়েছে, আমি টকশোতে আসলে বলতে পারবো না।
বাট আপনারাও বুঝতে পারছেন যেভাবে তাকে কানের এই পাশ দিয়ে গুলি করা হয়েছে, এই পাশ দিয়ে বের হয়ে গেছে, এই অবস্থায় যদি তিনি বেঁচেও ফেরেন একমাত্র আল্লাহর কুদরতে বা রহমতে, বাংলাদেশের বলেন বিদেশের বলেন, মানে এই ধরনের অবস্থা থেকে ফিরে এসেছে এই সংখ্যাটা খুবই রেয়ার। তো সেই জায়গায় যদি উসমান হাদি ফিরেও আসেন সেক্ষেত্রে কথা বলতে পারবেন না, চলতে পারবেন না, মানে অত্যন্ত একটি দুর্বিষহ জীবন যেমন তাকে করতে হবে। তার মানে কি বাংলাদেশে ভারতের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলুক এরকম কেউ না থাকুক। এবং এই যে লিস্টটা ছড়িয়ে দেওয়া হয়েছে এর কারণটা হলো আমাদেরকে ভয় দেখানো, যে আমরাও যাতে এই যে উসমান হাদির এই ধরনের ঘটনার পরে আমরা কথা বলে যাচ্ছি, আমরা যাতে কথা বলা বন্ধ করে দিই, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা না বলি। আওয়ামী লীগকে এই সরকারের, আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ভারতের নিরাপত্তা উপদেষ্টার সাথে বৈঠক করেছে। আমি যতটুকু, আমি আরেকজন উপদেষ্টার সাথে কথা বলেছি এবং তথ্যগুলো যাচাই করার চেষ্টা করেছি। সেখানে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে আওয়ামী লীগের পদধারী নেতারা তারা স্বতন্ত্রভাবে ইলেকশন করবে। আমি সরকারকে জানিয়েছি, নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছি। এখন আওয়ামী লীগের পদধারী নেতারা যদি স্বতন্ত্রভাবে ইলেকশন করার সুযোগটা পায়, তাদের পিছনে ছান্ডা পান্ডা গুন্ডা আওয়ামী লীগ যত আছে সব কিন্তু ব্যাক করবে। সেক্ষেত্রে কিন্তু এই সরকার নির্বাচন করতে পারবে না। অর্থাৎ বাংলাদেশে যা কিছু ঘটছে এর পুরোপুরি দায় এই সরকারকে নিতে হবে। এমনকি উসমান হাদিকে যে গুলি করা হয়েছে এই দায় কোনোভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা নিতে পারবে না। নির্বাচন কি আপনি বলছেন যে স্বতন্ত্র নির্বাচন যদি আওয়ামী লীগের প্রার্থীরা করে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে যদি করে, তাহলে নির্বাচন দিতে পারবে না। কি হলে আসলে নির্বাচন দিতে পারবে সেই বিষয়টা আমরা শুনবো। আমি আরিফুল ইসলাম আদিব, আমি আপনার কাছে আসি। আপনি তার আগে আরিফুল ইসলাম আদিব আপনার কাছে আসার আগে আমি ছোট করে শুনতে চাই রাশেদ খান, আপনি বললেন যে আপনার যে লিস্টে নাম আছে 6 নম্বরে, আমিও সেই তালিকাটি দেখেছি, কিন্তু আমরা দেখলাম যে গান পয়েন্টে যারা রাজনীতি করছে তাদের জন্য সরকার নিরাপত্তার ব্যবস্থা করবে। আপনার সাথে কেউ সরকারের পক্ষ থেকে কোনো যোগাযোগ করেছে কিনা, বা আপনার নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা আপনি দেখেন? বাংলাদেশে যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে, এবং সেই আন্দোলন করতে গিয়ে আমি সর্বপ্রথম অ্যারেস্ট হয়েছি, আমি একটানা 15 দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। এই সরকার আমাদেরকে পছন্দ করে না। এর মূল কারণটা হলো যে এই সরকারের কাছে তরুণদের আর একটি দল যারা একসময় আমাদের সাথে রাজনীতি করতে অনেকে, তারা অনেক বেশি প্রিয়। তো এনিহাও তারা মনে করে যে দুইটা তরুণদের দল একসাথে যদি ওঠে তাহলে আমাদের ঘনিষ্ঠ ব্যক্তিদের যে দল এটা তো আসলে পিছিয়ে যেতে পারে। এনিহাও তো এইটা সরকারের অনেক উপদেষ্টার মধ্যে নেগেটিভ ছিল, যে জায়গা থেকে এখন এই সরকার আমাদের যদি কালকে গুলি করে মেরেও ফেলে তাও এই সরকারের উপদেষ্টাটা কাঁদবে বলে আমরা মনে করি না। এই উপদেষ্টারা আমাদের নিরাপত্তা দেবে এটা আমরা বিশ্বাস করি না, কারণ তারা বৈষম্য সৃষ্টি করেই যাচ্ছে। গতকাল নিশ্চয়ই দেখেছেন 3টা দলকে ডেকেছে এবং তারা মনে করছে বাকিরা কোনো দল না। এখন আমার কথা হলো আগামী নির্বাচনে এই 3টা দল অংশ নিবে, বাকিরা বয়কট করবে, নির্বাচন করতে পারবেন?